একদা এক গ্রামে একজন কাশিম নামের লোক বাস করত। সে তার ভাই হাসানকে খুব ভালোবাসতো। কাশিমের স্ত্রী ব্যাপারটা একদম ভালো চোখে দেখত না। সারাক্ষণ শুধু ভাই আর ভাই। এই ভাইকে ছাড়া তুমি পৃথিবীর আর কিছুই ভাবতে পারো না। হ্যাঁ, আমি আমার ছোট ভাইকে ছাড়া কিছুই ভাবতে পারি না। যদি তোমার পোষায় তাহলে এই সংসারে থাকো, তা না হলে চলে যাও। এই যে এত ভাই ভাই করছো না, দেখবে এই ভাই তোমার একদিন গলার কাটা হয়ে দাঁড়াবে। আমার ভাইকে নিয়ে তোমার কি সমস্যা বলো তো? ছোটবেলায় মা বাবা মারা গেছে, এই ভাইটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোমাকে কিছু বলিনি, কিন্তু এবার তো আমাদের সন্তানের কথা ভাবতে হবে। তুমি সব টাকা পয়সাই ভাইয়ের পেছনেই খরচ করছো। আরে বাবা, সবে মাত্র পড়াশোনা শেষ করেছে, ভালো একটা চাকরি পেলেই আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। ভালোই বলেছো। এই ভাই একদিন বিয়ে করে নিজের সংসার করবে, সে তোমার সংসারে তখন উকি দিতেও আসবে না। তুমি আমার ভাইকে ভুল বুঝছো। আমার ভাই তেমন ছেলে নয়, ও সারা জীবন আমাদের দেখাশোনা করবে। সে ভাই ভাই করে এত পাগল হয়েছো না, দেখবে সেই ভাই তোমার জন্য কি করে। হয়েছে, এখন আর কথা বলো না। যাও যাও, তাড়াতাড়ি রান্না চড়াও। আমার ছোট ভাইটা, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, কেমন? যাও যাও যাও, রান্না বসাও। আমি তোমার ভাইয়ের জন্য কোনো রান্না বান্না করতে পারবো না। ওর নিজের রান্না নিজেকেই করতে বলো। আমি শুধু তোমাকেই রান্না করে খাওয়াতে পারবো, আর কাউকে না। ঠিক আছে, তাহলে ওই রান্না আমিও খাবো না। এই আমি চলে যাচ্ছি, তোমার রান্না তুমি নিজেই খাও। হাসান, তোমার পরীক্ষার ফলাফল দেখে আমরা সব শিক্ষকেরা খুব খুশি হয়েছি। এবার শহরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও, কেমন? না স্যার, আমি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না। আমার পড়াশোনার খরচ চালানোর ক্ষমতা আমার ভাইয়ের নেই, তাই এখনই আমাকে একটা চাকরিতে ঢুকতে হবে। প্রয়োজন হলে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। তোমার মতো একটা মেধাবী ছাত্রের জীবন এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে, নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে। আজকে তার সংসার হয়েছে, আর এখন সে আমাকে আর চালাতে পারবে না। খুব ভালো হয়েছে, এবার তুমি তোমার ভাইকে খুশির সংবাদটা জানাও। আপনি একদম ঠিক কথা বলেছেন। আজকে আমি যা কিছু অর্জন করেছি সবকিছুই আমার ভাইয়ের জন্য। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও, এখনই বাড়ি চলে যাও। তোমার ভাইকে এই খুশির সংবাদটা দিয়ে এসো। ভাবি, ও ভাবি, কোথায় গেলে? এদিকে এসো, এদিকে এসো, দারুণ একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কি ব্যাপার, কি বাড়িতে ঢুকেই এমন চিৎকার করছো কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ভাবি, আজকে অন্তত আমার সাথে খারাপ ব্যবহার করো না। এই নাও, মিষ্টি খাও। আমি পরীক্ষায় প্রথম হয়েছি। তুমি পরীক্ষায় পাশ হয়েছো তাতে আমার কি? হ্যাঁ, তুমি তো আর আমাকে চাকরি করে খাওয়াবে না। কদিন পর নিশ্চয়ই শহরে গিয়ে ভালো চাকরি করে বিয়ে করে সংসার করবে। এসব তুমি কি বলছো ভাবি? ছি, তোমরা আমাকে ছোটবেলা থেকে বড় করেছো। আমি তোমাদের না দেখলে কাকে দেখবো বলো? আমার তো আর মা বাবা নেই। কিরে হাসান, কি ব্যাপার? হঠাৎ করে বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিস? কেন কেন? খুশির সংবাদ আছে নাকি রে? আজকে আমার পরীক্ষার ফলাফল হয়েছে গো। আমি খুব ভালো ফলাফল করেছি। তোমাকে বলেছিলাম না, আমার ভাই পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে। দেখলে তো, আমার ভাই আমার মুখ উজ্জ্বল করেছে গো। হয়েছে হয়েছে, আর দেখাতে হবে না। তোমার ভাই পরীক্ষায় ভালো ফলাফল করলেই কি
আর না করলেই বা কি? আজকে আমার ভাইটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে, আর তুমি এখনই ঝগড়াঝাটি শুরু করেছো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর একটা কথাও বলবো না। তোমরা ভাইরা ভাইরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। তোকে কিন্তু এবার শহরে পড়াশোনা করতে হবে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে রে। ওকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াবে মানে? তুমি জানো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতে কত খরচ হয়? ভাইয়া, আমি কোথাও আর পড়াশোনা করতে চাই না, আমি গ্রামেই থাকবো। তাছাড়া শহরে পড়াশোনা করার খরচ তুমি চালাতে পারবে না। না রে ভাই, প্রয়োজন হলে আমি আমার সমস্ত জমি বিক্রি করে দেব। তারপর তোর পড়াশোনা শেষ যখন হবে তুই চাকরি করে আমাদেরকে দেখবি, তাহলেই তো হলো, নাকি? তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি তোমার ভাইয়ের জন্য তুমি এই জমি বিক্রি করে দাও না, তাহলে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। না ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ভাইয়ের শেষ সম্পদ কখনো নষ্ট করব না। তুমি আমার সংসার করতে চাইলে করবে, না করতে চাইলে বাপের বাড়ি চলে যাও। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। এভাবেই কেটে গেল 1 মাস। কাশিম তার স্ত্রীর কোনো কথাই শুনল না। সে তার বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে দিল এবং তার ভাইকে শহরে পাঠিয়ে দিল। কিন্তু শহরে যাবার পর থেকেই তার ভাই তার সাথে আর কোনো যোগাযোগ করছিল না। হাই হাই হাই, হে কি সর্বনাশ হলো! কত করে বললাম ভাইটাকে শহরে পাঠিও না, জমি জমা বিক্রি করে একদম নিঃস্ব হয়ে গেলাম। আরে বাবা দাঁড়াও, এমনও তো হতে পারে ও কোনো কাজে আটকে গেছে, আর তাই আমাদেরকে চিঠি পাঠাতে পারছে না, আর টাকাও পাঠাচ্ছে না। তোমার ভাই আর কোনোদিনও টাকা পাঠাবে না। এই জমি জমা সবকিছুই গেল তোমার ভাইয়ের জন্যে। তুমি ভুল বুঝছো, হাসান তেমন ছেলে নয়, আমার ভাইটা তেমন কিছুতেই নয়। বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, এখন তো জমি চাষ করার সময়, আর আমাদের জমিও নেই। আর এবছর আমরা কি করে চলবো, কি খাবো, কিছুই জানি না। ও, তোমাকে বলতেই তো ভুলে গিয়েছি, আগামীকাল তোমার বাবা আসবেন, তিনি চিঠি পাঠিয়েছেন। সত্যি বলছো? আগামীকাল সত্যি বাবা আমাদের বাড়ি আসবেন? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি সত্যি তোমার বাবা বেড়াতে আসবেন। কালকে না হয় কিছু বাজার করে আনবো, ভালো করে রান্না বান্না করে তোমার বাবাকে খাইও। কি রে কমলা, কোথায় গেলি? বাবা তুমি এসেছো? এতদিন পর তোমার মেয়ের কথা মনে পড়লো। তা কেমন আছো তুমি? কেমন আর থাকবো রে, তোর কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। এই দেখ, তোর জন্য বড় দেখে একটা ইলিশ মাছ এনেছি রে, মাছটা ভালো করে রান্না কর। এত বড় ইলিশ মাছ কেনার কি দরকার ছিল বাবা? আমি তো জানি তোমার হাতে কোনো টাকা পয়সা নেই। কি যে বলিস তুই, একমাত্র মেয়ের বাড়িতে আসবো, খালি হাতে কি আসা যায়? তাই এত বড় দেখে একটা ইলিশ কিনলাম, জামাই বাবাজি দেখলে খুব খুশি হবে। তোমার জামাই বাবা তোমার জন্য সকালে একটা বড় রুই মাছ এনেছে। কিন্তু এত বড় মাছ রাখবি কোথায়? মাছটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, এখন তো বর্ষাকাল, বর্ষাকালে উঠোনে বড় বড় গর্ত হয়েছে। এই গরমে আপাতত মাছটা সেরে রাখি, তারপর না হয় রান্না করে ফেলবো। খুব ভালো বুদ্ধি বের করেছিস মা, তবে তাই কর। এখন আমাকে খেতে দে দেখিনি, সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। এরপর কমলা সেই মাছটা উঠোনে রেখে দিল। পরদিন সকালবেলা দেখতে পেল সেই মাছের পেট থেকে অনেকগুলো ডিম বেরিয়েছে। কোথায় কি আসো, দেখে যাও,
দেখে যাও কি অদ্ভুত ঘটনা ঘটেছে, মাছের পেট থেকে ডিম বের হয়েছে। এত বড় ডিম! যাক, ভালোই হলো। এই ডিমের পোনাগুলো এখন আস্তে আস্তে এখানে বড় হতে থাক। আমি কি বলি, এই মাছটাকে তুই রান্না করিস না। এই ডিমগুলো থেকে যে পোনা বের হবে, সেই পোনাগুলো বড় হলে দেখবি অনেক বড় বড় মাছ পাবি। না বাবা, এই মাছটা এখানেই বড় হতে থাক। তুমি একদম ঠিক কথা বলেছো, আমিও ঠিক এই কথাই ভেবেছি। পোনাগুলো থাক, এক কাজ করো, তুমি মাছটাকে তুলে বাবার জন্য রান্না করে ফেলো। বাবা শখ করে মাছটা কিনে এনেছে, আর না খেয়ে চলে যাবে। বলো বলো। তোমাকে ভাবতে হবে না বাবা, এরপর আমি যখন বেড়াতে আসব নিশ্চয়ই আরো বড় মাছ খেয়ে যাব। এরপর কেটে গেল 1 মাস, কিন্তু এরপরও হাসানের কোনো খবর আসছিল না। কাশিম এবং কমলা ঠিক করলো তারা শহরে গিয়ে হাসানের সাথে দেখা করবে, কিন্তু তারা গিয়ে দেখতে পেল হাসান সেখানে বিয়ে করে সংসার করছে। কি ব্যাপার কি হাসান? অনেক খুঁজে খুঁজে আমি আর তোর ভাবি তোর বাসাটা খুঁজে বের করলাম, তুই এখানে সংসার করছিস? আমাদের জানানোর কোনো প্রয়োজনই মনে করিসনি? কি করব ভাইয়া, সারা জীবন তো আর এভাবে থাকতে পারি না, আর আমারও তো বিয়ের বয়স হয়েছে, তাই না? খুব ভালো কথা, তুমি বিয়ে করতে চাও করেছো, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছো না কেন ভাই? আমরা তো আমাদের সবকিছু তোমার পেছনেই দিয়েছি। ভাইয়া দেখো, তোমরা যা করেছো তোমাদের ইচ্ছে মতো করেছো, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারবো না। কি বলছিস ভাই? আমি তোর জন্য সব বিক্রি করে দিলাম, আর তুই যদি আমাদেরকে না দেখিস আমরা যাব কোথায়? আমার কথা হাড়ে হাড়ে মিলল তো? আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার ভাই কখনো আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। আমি সবকিছুই আগেই বুঝেছিলাম। বুঝেছি তো ভালোই, এখন তুমি তোমাদের মতো থাকো, দয়া করে আমার সংসারে এসে নাক গলিও না। তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি ভাই, আমি তোকে কখনোই ক্ষমা করব না। তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এখন আমার নতুন সংসার, আমার অনেক টাকা খরচ, আমি তোমাদেরকে কোনো টাকা পাঠাতে পারবো না, বলে দিলাম। ঠিক আছে ভাই, তোমাকে বিশ্বাস করে আমরা ঠকে গেছি। আমরা তোমাকে আর বিরক্ত করব না, কিন্তু মনে রেখো এমন দিন যেন না আসে একদিন আবার আমাদের কাছেই তোমাকে ফিরতে হয়। সেদিন আর কোনোদিনও আসবে না ভাবি, আমি তোমাদেরকে আর বিরক্ত করব না। এবার আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আমার আর তোমাদেরকে কোনো প্রয়োজন নেই। হাসানের এমন ব্যবহারে কমলা এবং কাশিম খুব কষ্ট পেল। তারা তাদের বাড়ি ফিরে এলো। এদিকে কমলার বাবার আনা ইলিশ মাছের পোনাগুলো ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে উঠছিল। হায় হায়, কত বড় ভুল করলাম আমি, নিজের ভাইয়ের পেছনে এতগুলো টাকা খরচ করলাম। যা হবার তা তো ভালোই হয়েছে, এসব নিয়ে ভেবে কি হবে? দেখো দেখো, ইলিশ মাছের পোনাগুলো কত বড় হয়েছে দেখো। তুমি একদম ঠিক কথা বলেছ। ছোট্ট এই গর্তে মাছগুলো ধরবে না, উঠানে বড় বড় অনেকগুলো গর্ত করে মাছগুলো ছেড়ে দিলে সেগুলো ভালোভাবে চলাচল করতে পারবে। আর একটা কাজ করলে কেমন হয়, এই ইলিশ মাছগুলো বড় করে যদি আমরা বিক্রি করি, তাহলে তো সংসারেও কিছু টাকা আসবে। হ্যাঁ গো, তাছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। চাষের সব জমি বিক্রি করে দিয়েছি, এখন মাছগুলোই তো আমাদের শেষ ভরসা। এরপর কাশিম এবং কমলা মিলে মাছগুলোর খুব যত্ন নিতে লাগলো। বড় বড় গর্ত করে তারা মাছগুলোকে ছেড়ে দিল। কিছুদিনের মধ্যেই তাদের উঠোনে মাছগুলো অনেক বড় হলো। হগু, কোথায় গেলে? দেখো দেখো, মাছগুলো কত বড় হয়েছে দেখো। এবার তুমি এগুলো বিক্রি করতে পারো, দেখবে
মাছগুলো থেকে অনেক ভালো টাকা আসবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। এই মাছগুলোকে নিয়ে এবারে বাজারে বিক্রি করে দেই। ওগো শোনো, এই দুটো মাছের পেটে ডিম রয়েছে, এগুলো বিক্রি করার দরকার নেই, বরং এগুলো থেকে আমরা আরো পোনা উৎপাদন করব। সে পোনাগুলো যখন বড় হবে তখন আরো মাছ হবে। কিন্তু এখন তো বর্ষাকাল, বৃষ্টির পানিতে উঠোন ভরে যাবে। এই মাছগুলো কি সত্যি সত্যি এখানে বড় হতে পারবে? ওরে বাবা, একবার আমার উপর ভরসা রেখে দেখোই না, আমি তোমাকে এখান থেকে অনেকগুলো টাকা তৈরি করে দেব। দেখবে তুমি আবার নতুন করে জমিও কিনতে পারবে। তুমি আমার পাশে ছিলে, তা না হলে আমাকে পথে বসতে হতো। দাও দেখি এবার মাছগুলো আমাকে দাও, একটা বাজারের ব্যাগে ভরে দাও, আমি এগুলো বিক্রি করে আসি। এরপর কাশেম সেই মাছগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলল বাজারের দিকে। পথে মধ্যে দেখা হলো গ্রামের মোড়লের সাথে। কাশেম, এই ব্যাগ ভর্তি মাছ নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আর এতগুলো মাছ কোথায় পেলি রে? কি মাছ এটা? এই সবগুলো হলো ইলিশ মাছ, সবগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি। অনেক দাম এগুলো মাছের, বিক্রি করলে তো অনেক টাকা হবে রে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তুই এতগুলো ইলিশ মাছ কোথায় পেলি বলতো? সে এক বিরাট ঘটনা। একদিন আমার শ্বশুর মশাই একটা বড় ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছে। আমার বউ সেই ইলিশ মাছটা রেখে দিয়েছিল পরের দিন সকালবেলা রান্না করার জন্য। পরে দেখি এক আজব ঘটনা। আজব ঘটনা? কি আজব ঘটনা ঘটেছে রে? আরে আগে পুরোটা ভালো করে শুনে নিন। সেই ইলিশ মাছের পেট থেকে বের হয়েছে অনেকগুলো পোনা। এরপর এই পোনাগুলো চাষ করেছি। একদিকে বৃষ্টির পানি আর অপরদিকে আমাদের যত্ন, মাছগুলো ধীরে ধীরে বড় হয়েছে। এ তো খুব ভালো কথা, তোর কপাল তো একেবারে খুলে গেছে রে। এভাবে ইলিশ চাষ করলে তোর আর টাকা পয়সার কোনো অভাব হবে না। তাহলে যাই, আমি বর্ষার দিনের এই ইলিশ মাছগুলো বিক্রি করে আসি। এরপর কাশেম সেগুলো বিক্রি করতে নিয়ে গেল রহমত মিয়ার দোকানে। রহমত মিয়া ইলিশ মাছগুলো দেখে তো খুব খুশি। আরে বাহ, কি সুন্দর ইলিশ মাছ! এগুলো কি নদী থেকে ধরে নিয়ে এসেছো নাকি? এগুলো নদী থেকে ধরা নয়, এগুলো আমি নিজে নিজে চাষ করেছি। কি বলছো কি তুমি? আমি তোমাকে ভালো দাম দিচ্ছি, দাও দাও, মাছগুলো দাও। আর শোনো, এরপর থেকে যখন ইলিশ মাছ চাষ করবে সব মাছ আমার কাছে বিক্রি করবে, কেমন? অন্য কারো কাছে আবার বিক্রি করো না যেন। তুমি যদি আমাকে ভালো দাম দাও তাহলে আমি ইলিশ মাছ অন্য কোথাও কেন বিক্রি করব? সব মাছ আমি তোমার কাছেই বিক্রি করব। তুমি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকো। এই দেখো, আমি তোমাকে ভালো দাম দিয়েছি, নাও নাও, টাকাগুলো নাও। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলো না, কি বলবে? শুনলাম তোমার ভাই নাকি শহরে গিয়ে বিয়ে থা করে সংসার করছে, আর তোমাদের কোনো খোঁজ খবরও নেয় না। ভাগ্যের কথা তোমাকে আর কি বলবো রহমত মিয়া। যে ভাইটাকে কোলে পিঠে করে বড় করলাম, সেই ভাইটাই আমাকে রেখে চলে গেল। যা হবার তা হয়ে গেছে, এখন এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এই টাকাগুলো তুমি নিয়ে বাড়ি যাও, কেমন? গিন্নি, কোথায় গেলে গিন্নি? দেখে যাও, দেখে যাও, মাছগুলো বিক্রি করে কত টাকা পেয়েছি, দেখে যাও গো। ওগো, তুমি এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। দেখি কত টাকা হলো। এগুলো আমাদের সব সৎ পথের রোজগার। হ্যাঁ গো, আমাদের আর কখনো অন্যের কাছে হাত পাততে হবে না, ভাইয়ের টাকার জন্য আশাও করতে হবে না। এবার আমরা আমাদের নিজের খরচ নিজেরাই চালাতে পারবো। ভাইয়া, ও ভাইয়া, কেমন আছো তুমি? ভাবি, দেখো আমি তোমাদের বাড়িতে এসেছি। কি ব্যাপার কি?
হঠাৎ করে তুই এখানে কেন এসেছিস? আমি তো তোকে সব কিছু দিয়ে দিয়েছি, আর তোকে দেওয়ার মতো আমার কিছুই নেই। ভাইয়া, আমি তোমাদের সাথে অন্যায় করেছি, আর তার শাস্তি আমি পেয়ে গেছি। আমার চাকরিটা চলে গেছে, এর জন্য বউ আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব ভাইয়া। আমার যাওয়ার কোনো জায়গা নেই ভাইয়া। এসো ভাই, ভেতরে এসো, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করছি। খবরদার, তুই আমার বাড়ির ভেতরে ঢুকবি না। আমি সব কিছু দিয়ে দিয়েছি। যে ভাই আমার সাথে এত বড় বেইমানি করেছে, সেই ভাইয়ের মতো ভাই আমার প্রয়োজন নেই। ভাইয়া, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও, দেখবে আমি তোমার পাশে ঠিকই দাঁড়াবো। তুই আমাদের সাথে বেইমানি করলেও সৃষ্টিকর্তা আমাদের সাথে বেইমানি করেনি। দেখ, বাড়ির উঠানে ইলিশ চাষ করে আমরা কত টাকা পেয়েছি। এবার আর তোর টাকা আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়া, তুমি যখন আমাকে বাড়িতে থাকতেই দেবে না, আমি বরং চলে যাচ্ছি। যে অন্যায় আমি করেছি, তার শাস্তি তো আমাকে একাই ভোগ করতে হবে, তাই না? এরপর কাশিম তার ভাইয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখলো না, কারণ যে ভাই তাকে এভাবে ঠকিয়েছিল, সে ভাইকে সে আর অন্তর থেকে কখনোই ক্ষমা করতে পারেনি।